এ যেন বিকেল গড়াতেই নতুন টুইস্ট। জেলায় পাওয়ার প্যাক প্রচার সেরে একেবারে খোদ সিইও দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? তার আগে দেখলাম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে শীর্ষস্থানীয় বেশ কিছু নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট হচ্ছিল টান টান স্নায়ুর লড়াই চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং বোমা ফাটালেন। গুরুতর অভিযোগ তার, পেটি পেটি ফর্ম 6 বিলি করা হচ্ছে পেছন দরজা দিয়ে এবং তার সঙ্গে জড়িত রয়েছে বিজেপি। অর্থাৎ আবারও বিজেপি এবং কমিশনের মধ্যে যে নেক্সাস, সেই অভিযোগ তুললেন তিনি। এই এসআইআর প্রক্রিয়া শুরু থেকে একাধিক সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা গুচ্ছ গুচ্ছ অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে। কিন্তু এবার হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি রয়েছে এর নেপথ্যে এবং শাসক দল ঠিক কি ন্যারেটিভ এই নির্বাচনে সামনে আনতে চাইছে, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার সঙ্গে দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্কদীপ দাস। শঙ্কদীপ দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি সেখানে প্রচার সেরে পৌঁছে গেলেন এবং গুরুতর অভিযোগ তার যে পেটি পেটি ফর্ম 6 বিলি করা হচ্ছে এবং বিজেপি কোথাও গিয়ে এর সঙ্গে জড়িত, অর্থাৎ কমিশন এবং বিজেপির নেক্সাসের অভিযোগ আরো একবার তিনি সামনে আনলেন। কেন প্রয়োজন পড়লো হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাওয়ার? দেখো, আজকে অভিষেক তো একটা স্পেশাল একটা স্পেসিফিক অভিযোগ করেছেন। তার অভিযোগ হচ্ছে যে ইলেকশন কমিশনের অফিসে, সিইও অফিস, যে অফিসটা আগে বামালবাড়িতে ছিল এখন শিফট হয়ে গেছে, সেইখানে অভিষেকের বক্তব্য হচ্ছে যে ফর্ম 6 জমা হচ্ছে। ফর্ম 6 মানে কি? ফর্ম 6 মানে হচ্ছে যে নতুন করে ভোটার তালিকার নাম আবেদন যারা করছেন তোলার জন্য 18 বছর বয়সী বা তার তদূর্ধ্ব বয়সের লোকজন আবেদন করতে পারেন। এখানে মনে রাখতে হবে যে কমিশন কিন্তু এর আগেও বলেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 60 লক্ষ আবেদন ঝুলে আছে এবং যাদের নাম নাকচ হয়েছে তাদের নাম কিন্তু ফর্ম 6 ভরে হবে না। এর বাইরে যদি কেউ পড়ে থাকেন তাহলে তারা ফর্ম 6 ভরে নাম তুলতে পারেন। অভিষেকের বক্তব্য হচ্ছে যে ওখানে তার অভিযোগ হাজার হাজার ফর্ম 6 জমা হয়েছে এবং সেগুলো হচ্ছে ভাটপাড়া, নোয়াপাড়া ইত্যাদি এইসব অঞ্চলে, এবং বহিরাগতদের নাম ভোটার লিস্টে ঢোকানোর একটা ষড়যন্ত্র চলছে। অভিষেক আজকে সিইওর সঙ্গে দেখা করেন এবং তার দাবি যে তিনি সিইওকে জিজ্ঞাসা বলেন যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে, তখন সিইও নাকি তাকে বলেছেন যে এই বিল্ডিং এ সিসিটিভি নেই। এবং অভিষেকের বক্তব্য হচ্ছে যে 80,000 বুথে ওয়েবক্যাম লাগানো যেতে পারে, অথচ কেন সিইও অফিসে সিসিটিভি ক্যামেরা নেই? তো এর কোনো জবাব নেই। তার মানে ওখানে হচ্ছে একটা প্রহসন হচ্ছে। আগামী দিনে তারা সিইও অফিস পাহারা দেবেন যে কি ফর্ম ফিল আপ হচ্ছে না হচ্ছে। এটা যেমন অভিষেকের একটা অভিযোগ আছে, তেমনই শ্রমিক ভট্টাচার্যেরও একটা অভিযোগ আছে যে গুচ্ছ গুচ্ছ ফর্ম 7 কমিশনের কাছে জমা দেওয়া হয়েছিল, এর আগে ফর্ম 7 গ্রহণ করা হয়নি। ফর্ম 7টা কেন? ফর্ম 7টা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম ডিলিশনের জন্য কেউ স্পেসিফিক আবেদন জানাতে পারেন, মানে অন্য কারোর নাম, যে এই নামটা ভুল নাম আছে, এই নামগুলোকে ডিলিট করা হোক। তো বিজেপির পাল্টা দাবি রয়েছে যে ইলেকশন কমিশন ফর্ম 7কে ঠিক মতো করে ফর্ম 7গুলো জমা নেয়নি। তো একটা আরোপ এবং প্রত্যারোপ আমরা দেখতে পাচ্ছি এবং সেটার মাধ্যমে আজকেই যখন এই রাহুল বন্দ্যোপাধ্যায় ডুবে যাওয়া নিয়ে গোটা সংবাদ মাধ্যম বা গোটা বাংলা যখন একটা মানে আলোচনার মধ্যে রয়েছে, তার মধ্যে হঠাৎ করেই আবার ইলেকশন কমিশন এই পরিধিতে ঢুকে পড়েছে এবং অভিষেক যেভাবে আজকে ওখানে পৌঁছেছেন তার মধ্যে একটা এমার্জেন্সি বা একটা তৎপরতা দেখা গেছে। হঠাৎ করে কিছু একটা নিশ্চয়ই তার কাছে তথ্য এসছে এবং তিনি বলেছেন তার কাছে কিছু ভিডিও ক্লিপ এসছে। কমিশনের মধ্যেই তাদের কিছু শুভানুধ্যায়ী রয়েছেন এখন তৃণমূল শাসক দল, তার ফলে সরকারি কর্মী আমলাদের মধ্যে কেউ না কেউ হয়তো তাকে দিয়েছেন, তিনি দাবি করেছেন তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এবং সেটা দেখে তিনি দাবি করেছেন যে ফর্ম 6 নামে বাইরের লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে এবং এর মাধ্যমে বাংলা আক্রান্ত হচ্ছে। এই জায়গাটাতে জানতে চাইবো শঙ্কদীপ দা, এই যে বহিরাগত তত্ত্ব তিনি তুলে ধরেছেন যে বহিরাগতদের দিয়ে ফিল আপ করিয়ে এই পেটি পেটি মানে গুচ্ছ গুচ্ছ ফর্ম 6 জমা পড়ছে, এটা কতটা বাস্তবসম্মত হতে পারে? না দেখো, এইটা তো তুমি যদি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বহু আগে আমার যতদূর মনে পড়ছে যে গত বছর মার্চ মাস নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কর্মী সভা করেছিলেন। সেই কর্মী সভাতেই তিনি বলেছিলেন যে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছে। 1, 2 হচ্ছে পরবর্তীকালে আমরা যখন দেখি যে মহারাষ্ট্র, কর্ণাটক এবং হরিয়ানা
দিল্লিতে ভোটের পর রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে কর্ণাটকের একটি বুথে ভোটার তালিকায় এমন নাম রয়েছে যে ভোটারের ভোটার লিস্টে নাম রয়েছে মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, এরকম একাধিক রাজ্যে। আবার হরিয়ানাতে এরকম দেখা গেছে যে বহিরাগত ইউপির কোনো বিজেপি নেতা, তার নাম রয়েছে হরিয়ানাতে। ফলে এইটা কোনো নতুন অভিযোগ নয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সেই হরিয়ানা এবং দিল্লির ভোট চুরির প্রসঙ্গ তুলেছেন। তাৎপর্যপূর্ণ হলো যখন রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন তখন তৃণমূল নীরব ছিল। তৃণমূল তখন রাহুল গান্ধীর সঙ্গে সেই যে অভিযোগের সঙ্গে গলা মেলায়নি। যদিও রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তার বাড়িতে নৈশভোজে ডেকে প্রেজেন্টেশন দিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে ভোটার তালিকায় এরকম হয়েছে। তো তখন তৃণমূল কিন্তু খুব একটা এটা নিয়ে দাবি বা পাল্টা দাবি এসব কিছু করেনি। তো আজকে অভিষেক কিন্তু সেই একই অভিযোগ করছে যে ফর্ম 6 এর নামে বাইরের বহিরাগত ভোটার ঢোকানো হচ্ছে। এখন এ ব্যাপারে কমিশন একটা ক্লারিফিকেশন দিতেই পারে, দেখা যাক যে কমিশন কি বলে না বলে। কিন্তু এই সম্ভাবনা বা এই আশঙ্কার কথা অতীতেও উঠেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই আবার নতুন করে পশ্চিমবঙ্গের ভোটের জন্য সেটাকে উস্কে দিল। এই যে আবারও নতুন করে এই বিষয়টাকে সামনে আনা, আমরা একাধিক সময় দেখেছি যেরকম এই এসআইআর প্রক্রিয়া শুরু থেকে কার্যত এই মানে কমিশনের দফতর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের ঘরবাড়িতে পরিণত হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন, সেটা দিল্লি হোক বা কলকাতা। আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিতি যথেষ্ট সিগনিফিকেন্ট। তাহলে কি শুধুমাত্র এই এসআইআর ইস্যুকেই নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ডা এবং ইউএসপি করে চলতে চাইছে? বারবার আলোচনাতে যে বিষয়টা চলে আসছে, তাহলে অন্য যে বিষয়গুলো, দুর্নীতি, আরো অনেক ইস্যু, সেটা কি পিছনে চাপা পড়ে যাবে? না, মানে দেখো, এটা তো তৃণমূলের একটা সতত প্রয়াস। সেটা হচ্ছে 15 বছরের একটি সরকার, তার বিরুদ্ধে স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে এবং এখানে তো 15 বছর সরকারের বিরুদ্ধে কিছু স্পেসিফিক মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এরকম প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান রয়েছে। ধরো আরজি করের ঘটনা হোক, তুমি দেখেছো যে সেই সময় কলকাতার রাস্তায় মানুষ কিভাবে মানুষের অসন্তোষ আছড়ে পড়েছিল, বা ধরো শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা হোক, বা নিয়োগ দুর্নীতি কাণ্ডে হোক, এই ধরনের একাধিক ঘটনায় তো গত 5 বছর ধরে বারবার অসন্তোষ, বিক্ষোভ ইত্যাদি আছড়ে পড়েছে। ডিএ বাড়ানোর ব্যাপারে হোক। তো এখন যদি শাসক দল কি চাইবে? শাসক দল চাইবে যে প্রতিষ্ঠান বিরোধিতার যে বিষয় আশয়গুলো ভোটের সময় যেন টপ অফ দ্য মাইন্ডে না থাকে। ভোটের সময় যেন টপ অফ দ্য মাইন্ডে থাকে এমন একটি বিষয় যা ওই যে আসল বিষয়গুলোকে যেন ঢেকে দিতে পারে, অর্থাৎ সাত দিয়ে মাছ ঢাকা যায়, যেটা আমরা কলিকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি। তো সেই কারণে তৃণমূল যে এসআইআর এর ইস্যুটা বারবার করে তুলে ধরবে, এটা নিয়ে কোনো সংশয় ছিল না। এবং সেটা আজকে যেমন অভিষেক করেছেন, অভিষেক কি বলেছেন যে তৃণমূল কর্মীরা সিইও অফিস পাহারা দেবেন। তো পাহারা দেবেন মানে ওখানে টিভি ক্যামেরা থাকবে, সংবাদ মাধ্যম থাকবে, আগামী 2 দিন ধরে দেখানো হবে। আবার অভিষেক বলেছেন আমি খবর পেলে আবার চলে আসবো, আবার আসতে পারেন তারা, এরপরে আরো অভিযোগ জানাতে পারেন। তো গোটা নির্বাচন জুড়ে এই ইস্যুটাকে তৃণমূল জিইয়ে রাখবে। 2 হচ্ছে আমি এর আগেও বলেছি যে এটাকে বাঙালি অস্মিতার সঙ্গে, বাঙালি ভাবাবেগের সঙ্গে এটা তৃণমূল একটা জোড়ানোর চেষ্টা করছে। সেটা প্রথম থেকেই হচ্ছে। আজকেও অভিযোগ কি বলেছেন যে বহিরাগতদের ঢুকিয়ে এখানে একটা ম্যানিপুলেশনের চেষ্টা করছে, এবং তার মাধ্যমে তিনি কি বলছেন যে বাংলার যে ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করছেন। বারবার কি বলেছেন যে বাংলার ডেমোগ্রাফি মানে বাংলায় বহিরাগত হিন্দিভাষী মানুষ ঢুকে পড়ছে, সেটা ঢোকাচ্ছে ইলেকশন কমিশন, প্রাতিষ্ঠানিকভাবে ঢোকাচ্ছে ভোটার লিস্টের মাধ্যমে, সেই অভিযোগ অভিষেক করেছেন। তো তার মানে কি এই বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি মানে বাংলা আক্রান্ত। তো ফলে এসআইআর এবং বাংলা আক্রান্ত। আর তৃণমূলের এবারে যে ক্যাম্পেইন আবার জিতবে বাংলা, তার মানে কি একটা বন্ধনীতে চলে আসছে। তো গোটা বিষয়টাই একটা সূত্রে গাথা, যে এসআইআর এবং আবার জিতবে বাংলা, এটা একটা সূত্রে গাথা। তৃণমূল ওটাকেই বারবার করে এই ভোটে প্রতিষ্ঠা করতে চাইবে যে এসআইআর মানে হচ্ছে বাঙালির উপরে, বাংলার উপরে আক্রমণ, এবং সেই আক্রমণকে প্রতিহত করতে হবে। এই আক্রমণের কারণেই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির মতো একটি অজুহাত দেখিয়ে 60 লক্ষ মানুষকে নামকে অনিশ্চয়তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এবং এই অজুহাত দেখিয়ে নতুন করে ফর্ম 6 নেওয়া হচ্ছে। এই অজুহাত দেখিয়ে বহু মানুষের নাম বাদ গেছে, বহু মানুষের হয়রানি হয়েছে। তো ফলে এইটাকে রুখে দেওয়ার জন্য ভোট দিন।
একদমই। এবং আরো একটা বিষয় সবশেষে যেটা জানতে চাইবো, নিঃসন্দেহে বিজেপিও তো হাত গুটিয়ে বসে থাকবে না, তার পাল্টা প্রচার হোক, পাল্টা যুক্তি তাদেরও থাকবে, যেখানে আবারও এই কমিশন এবং বিজেপির মধ্যে একটা নেক্সাসের গুরুতর অভিযোগ তিনি তুলেছেন এবং সরাসরি কমিশনকেও চ্যালেঞ্জ ছুড়েছেন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক। কি স্ট্র্যাটেজি বিজেপিরই বা হতে পারে? দেখো, বিজেপি কেন্দ্রের শাসক দল, কেন্দ্রের যদিও নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, তবুও রাজনীতিতে ধারণাই তো সব, পারসেপশন ইজ এভরিথিং। তো দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে এই ধারণাটা ছিলই যে কেন্দ্রের শাসক দল কোনো না কোনোভাবে একটা প্রভাব বিস্তার করে নির্বাচন কমিশনের উপরে। এটা ধারণা, আমি ঘটনার কথা বলছি না, আমি ধারণা। তো ধারণাগতভাবে বিজেপি এখন কেন্দ্রীয় শাসক দল, তো বিজেপি প্রভাব বিস্তার করতে পারে ইলেকশন কমিশনের উপরে, মানে ধারণা তো থাকতে বাট ন্যাচারাল, স্বাভাবিকভাবেই আছে। তার উপরে বিজেপি নেতারা এসআইআর এর ব্যাপারে গত কয়েক মাস ধরে যতটা ভোকাল ছিলেন, তাতে তৃণমূলের পক্ষে সুবিধা হয়েছিল যে এই লিঙ্কটাকে এস্টাবলিশ করে দেওয়া, যে বিজেপির একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে বা ইম্প্যাক্ট আছে বা প্রভাব আছে ইলেকশন কমিশনের উপরে। আমরা দেখছি যে গত 15-20 দিন ধরে সেখান থেকে বিজেপি নিজেদের কিছুটা বিচ্ছিন্ন করেছে এবং বিজেপি এখন এসআইআর এর কথা বলে না। বিজেপি ইজ টকিং অ্যাবাউট দ্য কোর ইস্যুস অফ দিস ইলেকশন, যেটা হচ্ছে যে ওই যেটা আমি বলছি, দুর্নীতি, অনুপ্রবেশ, অনুন্নয়ন, শিল্পায়নের অভাব, কর্মসংস্থানের অভাব, এইগুলো বলছে। এখন যেহেতু তৃণমূল কংগ্রেস আবার ইলেকশন কমিশনে গেছে, তাহলে এটা একটা কাউন্টার মুভ বিজেপির থেকে অবধারিতভাবেই হবে। সেখানে হয়তো শ্রমিক ভট্টাচার্যরা গিয়ে বলবেন যে এত ফর্ম 7 জমা হয়ে রয়েছে, কেন ইলেকশন কমিশন সেগুলোকে বাদ দিচ্ছে না, কেন ইলেকশন কমিশন সেগুলোকে নোটিশে নিচ্ছে না এবং তার জন্য পদক্ষেপ করছে না। তো পাল্টা একটা চাপ ইলেকশন কমিশনের উপরে দেখানোর জন্য এরপরে হয়তো ইলেকশন কমিশনে যাবে বিজেপি, এবং গোটা ভোটেই তুমি দেখবে এটা খুব নর্মালিও হয়ে থাকে যে তৃণমূল এবং বিজেপির প্রতিনিধি দল প্রায় প্রতিদিনই সকালে বিকেলে ইলেকশন কমিশনে যাতায়াত করবে। তো এইটা এখন মানে আগামী 1 মাস তো চলবেই। একদমই তাই। অর্থাৎ নতুন কিছু নয়, অভিযোগ পাল্টা অভিযোগ, যেরকম আমরা এই গোটা এসআইআর প্রক্রিয়ার পর থেকে দেখে এসেছি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তা তো থাকবেই। এবং শুধুমাত্র এসআইআর ইস্যু নয়, এসআইআর এর সাথে বাংলা, বাঙালি, অস্মিতা এবং আবারও এবারের নির্বাচনে বাংলার জয়লাভ, সবকিছু নিয়ে একটা প্যাকেজ হিসাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এগোচ্ছে। এবং যে গুরুতর অভিযোগ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন, নিঃসন্দেহে এর কিছু প্রত্যুত্তর তৃণমূল কংগ্রেসের যে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকেও সামনে আসবে, সেদিকে তো নজর থাকবে। এবং সরাসরি তিনি একদিকে যেমন কমিশনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, অন্যদিকে নিজেদের সংগঠনের ওপর ভরসা রেখে কর্মী সমর্থকদের বলেছেন যে নজর রাখতে তিনি আগামী 2 দিন প্রচারে ব্যস্ত থাকবেন জেলায় জেলায়, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আবারও কিন্তু তিনি ছুটে আসবেন এই কমিশনের দফতরে। অর্থাৎ নিঃসন্দেহে নির্বাচনের দিন যত এগোবে আরো নতুন কিছু আমরা দেখব এবং রাজ্য রাজনীতিতে আরো এই উত্তেজনার পারদ বাড়তে থাকবে, তা বলাই বাহুল্য। এখানেই শেষ করছি, তবে সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে।